আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং ভালোর দলে আছি। আমার নাম মুরসালিন। আমি নোয়াখালী জেলার রাজীবপুর গ্রাম থেকে বলছি। বর্তমানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ছি। আমি আগে ভূত.com সম্পর্কে জানতাম না। কয়েক মাস আগে আমি আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে শুনেছি ভূত.com সম্পর্কে। তো তার কাছ থেকে শোনার পর আমি ভূত.com শুনি এবং ভূত.com-এর একজন ফ্যান হয়ে যাই। এখন আমি নিয়মিত ভূত.com শুনি। তো আমি এখন আপনাদের কাছে দুইটা ঘটনা শেয়ার করতে চাই, আশা করি ভালো লাগবে। আমার লেখার মাঝে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনা 1। ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলার মকিল্লা গ্রামের 1 নং ওয়ার্ডে এবং 2009 সালের এই ঘটনা। তখন আমার ভাই ক্লাস 9-এ পড়ে। আমার ভাই পড়ালেখার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়ত এবং কোনো কোনো সময় রাতে মসজিদে থাকত। তো একদিন মসজিদে থাকার জন্য যেতে চাইল। তখন আমার মা তাকে বলল আজকে না যেতে। তবুও আমার ভাই মাকে কিছু না বলে চলে গেল মসজিদে। মসজিদে যাবার পর এশার নামাজ শেষ করে সে মসজিদে শুয়ে পড়ল এবং সেদিন রাতে ইমাম সাহেব ছিলেন না মসজিদে। তো সে একাই ছিল। আমার ভাই মসজিদে যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান সেখানে শুয়ে পড়েছে। মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায় কোনো একটা শব্দে। শব্দগুলো ছিল এমন যেরকম শব্দ অনেকগুলো মানুষ একসাথে মসজিদের ভেতর নামাজ পড়লে হয়। তো তার ঘুম ভেঙে যায় এবং সে চোখ খুলে যেটা দেখল সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখল অনেকগুলো অবয়ব একসাথে দাঁড়িয়ে নামাজ পড়ছে। তাদের মুখ বা চেহারা কিছুই দেখা যাচ্ছে না এবং অবয়বগুলো এতই লম্বা যে তাদের মাথা ছাদ পর্যন্ত ঠেকেছে এবং তাদের মধ্যে একজন ইমাম সাহেব হয়ে সামনে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে। আমার ভাই এটা দেখার পরে ভয় পেয়ে চোখ বন্ধ করে রাখল। 1 সেকেন্ডের জন্য চোখ খুলল না। হঠাৎ সে এলাকার একজন মুরব্বীর কণ্ঠ শুনতে পায়। মুরব্বী বলল, উঠুন ইমাম সাহেব, ফজরের নামাজের সময় হয়েছে, আজান দিন, উঠুন। তো এটা শোনার পর আমার ভাই মনে সাহস পায় এবং চোখ খুলে সে দেখে মসজিদ পুরো ঠান্ডা, সে অবয়বগুলো নেই। মসজিদে এত ঠান্ডা যে এখন মনে হচ্ছে কোনো কিছুই ঘটেনি। আমার ভাই উঠে ফজরের নামাজ শেষ করে বাড়িতে এসে আমার মাকে সব বলে। তো এরপর তার সাথে আর কিছুই ঘটেনি এবং এটাই ছিল তার সাথে ঘটে যাওয়া প্রথম ঘটনা। ঘটনা 2। এই ঘটনাটি ঘটেছে আমাদের এলাকাতে। আমাদের এলাকা হচ্ছে নোয়াখালী জেলার রাজীবপুর গ্রামে এবং এই ঘটনাটি ঘটেছে 2013 সালে। তখন আমার ভাই কলেজে পড়তো। আগেই বলে রাখছি, আমার ভাই যে সময় মাদ্রাসায় পড়তো তখন সে ছিল অনেক ভদ্র। মানে সে সবসময় পাঞ্জাবি বা জুব্বা গায়ে দিত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদে ইমামতি করত, সবাইকে সম্মান করত, আজে বাজে আড্ডা দিত না। এরপর যখন সে কলেজে ওঠে সে পুরোই পাল্টে যায়। নিয়মিত নামাজ পড়ে না, বন্ধু বান্ধবের সাথে আড্ডাও দেয়। তো এইভাবে চলতে থাকে। এরপর তখন সে একটা ড্যান্স স্কুলে ভর্তি হয় এবং কাউকে কিছু না বলে স্কুলে গিয়ে ড্যান্স শেখে। তো একদিন সে স্কুলে যাবে, সেদিন তার স্কুলের টাকা দেওয়ার দিন ছিল। তো সে মাকে বলে কিছু টাকা দিতে। মা টাকা দেয়নি, কারণ তার চলাফেরা এখন অন্যরকম হয়ে গেছে। এরপর সে টাকা হারিয়েই চলে যায়। তারপর আমার ভাই মায়ের আলমারি থেকে মাকে না বলে একটা সময়ে টাকা নেয়, ভাবে রাতে এসে বলবে। এরপর সেদিন রাতে আমার এক জেঠি আম্মা, তিনি আমাদের বাসায় এসেছিলেন, আমাদের ঘরে ছিলেন তিনি। তো জেঠি আম্মা আমার মায়ের রুমে বসে গল্প করছিলেন, আমিও বসেছিলাম তাদের সাথে। ঘটনাটা শুরু হয় তখন। আমি খুব ছোট। তো গল্পের মাঝখানে আমি হঠাৎ খেয়াল করি মায়ের রুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আমার ভাই। তার চোখগুলো আগুনের মতো লাল হয়ে আছে। সে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি মাকে বললাম, মা দেখো, ভাইয়া এসেছে। মা কিছু বলল না, কারণ ভাইয়া তাকে না বলে টাকা নিয়ে গেছে, তাই মা রাগ করে আছে।
এরপর ভাই তার রুমে গিয়ে শুয়ে পড়ল। হঠাৎ আমরা শুনতে পেলাম ভাইয়া চিৎকার করে বলছে, মা, মা, আমার মাথা চলে যাচ্ছে, মাথায় পানি দেন। মা তখনও কিছু বলছে না, কারণ মার রাগ তখনও পড়েনি। এরপর ভাইয়া আবারও চিৎকার করে বলল, মা, মাথায় পানি দেন, জ্বলে যাচ্ছে। এটা শুনে মা আমার বোনকে বলল, যা
তখনও সে চোখে অন্ধকার দেখছিল, তখনও তার চোখগুলো তো নামাজ পড়ব, আগের মতো করে চলব। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন, এটা জানিয়েছেন। আমার শুধু একটা প্রশ্ন, উনি যদি শুধু অন্ধকারে দেখেন, উনি কি চোখে কিছু দেখতে পাচ্ছিলেন? কারণ না হলে ওনার বোঝাটা খুব মুশকিল যে ফোনটা আসলেই অন হয়েছিল এবং তারপরে অফ হয়ে গিয়েছিল। এই বিষয়টা একটু পরিষ্কার করবেন আশা করি কমেন্ট সেকশনে গিয়ে, তাহলে লিসেনারদের বুঝতে আরও সুবিধা হবে। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ।
আছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমরা ইমেল তো শুনলাম এবং আমি বলেছিলাম যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের ঘটনাগুলো সংগ্রহ করা, তো তার ব্যতিক্রম নিশ্চয়ই আপনারা দেখছেন না এখন পর্যন্ত। আমরা চলে যাব এখন অডিও ক্লিপে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই।
আমি এখানে অবাক। পরে উনি আমার বলে, তুই আমার কাছে মাগরিবের নামাজের পরে আসবি, আমি তোরে ঝাড়াই দিব আর পানি পড়া দিব। আমরা আচ্ছা ঠিক আছে কাকি। তখন আমি মাগরিবের পরে যাই, উনি আমাকে ঝাড়াই দেয়। তো দিয়ে বলছে যে তোর এই আজকে ঝাড়াই দিলাম, তো তোর কপাল খুবই ভালো, তোরে যেন আর কখনো না দেখি সাপ মারতে, ঠিক আছে? তো আমি আর মনে করেন যে রাসেল ভাই, উনি আমাকে যখন পানি পড়াটা দেয়, তো খাওয়ার পরে ইনশাল্লাহ আমি ভালো হয়ে যাই। তো ভালো হওয়ার পরে আমার সাথে আর কোনো কিছু ঘটে নাই। তো রাসেল ভাই, জানি না কতটুকু ভালোভাবে বলতে পেরেছি। তো আমার কাছে আরো প্রচুর ঘটনা আছে, মাছ ধরার ঘটনা, খালে বিলের ঘটনাটাই বেশি, যেহেতু আমার গ্রাম অঞ্চলের বাসা। তা আপনি যদি বলেন তাহলে আমি এই ঘটনাগুলো রেকর্ড করে পাঠাইতে পারি বা লিখেও পাঠাইতে পারি। সো ধন্যবাদ। আর ভূত.com দীর্ঘজীবী হোক, সবসময় শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। দেখতে পাবে না কবু, এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু? ভূত.com, The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর তলে আছি। আরও একবার কথা না পারিয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন, যেভাবে লেখা আছে সেভাবেই ঘটনাটি পড়ে শোনাই আপনাদের। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় পার করে আবারও আজ আমি নতুন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি শাহজাহান নামক একজন ভদ্রলোকের কাছ থেকে। ঘটনাটি মূলত একটি হন্টেড হাউস ভিত্তিক। কথা না বাড়িয়ে শাহজাহান সাহেব আমাকে যেভাবে ঘটনাটি বলছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন শাহজাহান। আসসালামু আলাইকুম, আমার নাম শাহজাহান। আমি যেই ঘটনাটি বলতে এসেছি সেটি আমার নিজের বাড়ি কেন্দ্রিক একটা সত্য ঘটনা, যার রেশ আমি আজও ভুলতে পারিনি। সেই সব মুহূর্ত যেগুলো আমাকে ভেতর থেকে একদম দুর্বল ও ভয় পাইয়ে দিয়েছিল এক নিমিষেই। আমরা সবাই সিলেট থেকে চট্টগ্রামের অক্সিজেন নামক জায়গায় চলে এসেছিলাম আমার কাজের সূত্রে। আমি অক্সিজেনের কোনো এক জায়গায় নতুন একটা বাড়ি কিনে নিয়েছিলাম। আমার পরিবার ছিল আমার স্ত্রী আর 2 সন্তান। আমাদের 2 তলা বাড়ি। পরিকল্পনা ছিল ছেলেরা বড় হতে হতে বাড়িটা 10 তলা ফাউন্ডেশন দিয়ে ওপরের তলা দুটো সন্তানদের জন্য রাখব, আর নিচে আমি আর আমার স্ত্রী থাকব। বাড়িটা আমরা নিজেরা কিনেছিলাম আর কেনার পরে একদম পরিপাটি করে সাজিয়েছিলাম। এলাকাটা ছিল আমাদের জন্য একদমই নতুন। আশেপাশে মানুষের বসতি মোটামুটি ভালোই ছিল। কপাল ভালো ছিল যে ঠিক যেদিন আমরা ওখানে শিফট করলাম তার পরদিনই করোনা মহামারীর বড়সড় নিউজ আসতে শুরু করলো। এমনকি লকডাউনের কথাও কানে ভাসতে লাগলো। কেমন যেন অজানা এক শঙ্কা ঘিরে ধরেছিল এই মহামারীর জন্য। তাই আমরা বাড়তি সতর্কতার সাথে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম। তখনও সেখানে তেমন করোনার কেস ছিল না। আমার স্ত্রী বেশ চিন্তিত ছিল বাচ্চারা এখানে থাকলে যদি সমস্যা হয়, তাই সে বাচ্চাদের নিয়ে আমার ও তার হোম টাউন সিলেটে চলে যেতে চেয়েছিল। আমি তাকে বললাম, তুমি বাচ্চাদের নিয়ে যাও, আমি এখানে একা থাকবো, কোনো সমস্যা হবে না। আমার স্ত্রী বহুবার বলেছে তার সঙ্গে যেতে, কিন্তু আমি রাজি হইনি। শেষে সে বাচ্চাদের নিয়ে একাই চলে গেল সিলেটে। এখন বলি, কেন আমি একা থাকতে চেয়েছিলাম? আমি ছিলাম সিনেমার পোকা। সত্যি বলছি ভাই, আজও আমি আমাকে কয়েকশো সিনেমা দিয়ে 1 বছর ঘরবন্দি করে রাখতে পারি। আমি দারুণ আনন্দেই থাকবো সেখানে। বিয়ের পরে তো এসব শখ আহ্লাদ অনেকটাই কমে গিয়েছিল, ঘরের নিয়ম কানুনের জন্য বিশেষত। ডাক্তারের কাছে যাওয়া ছাড়া আর কোথাও তেমন যাওয়া হতো না আমার।
বিয়ের পর এই প্রথমবার আমার স্ত্রী আর বাচ্চারা আমাকে একা রেখে নানা বাড়ি গেছে। অফিসও চলছে এখন ঘর থেকে। ভাবলাম আমি কিছু প্ল্যান করি এই মুক্ত জীবনের কিছুদিনের জন্য। অথচ আমি কি জানতাম সবাই চলে গেলেও এই ঘরে আমি একা নই, অন্য কেউ আছে, সেও তার মতো করে কিছু একটা প্ল্যান করছে। আমি অনেক সিনেমা দেখতাম বিধায় আমার একটা ভালো চেয়ারের খুব দরকার ছিল। আমি নিজে অনলাইনে অর্ডার করে একটা সুন্দর সোফা কিনে ফেললাম, সেটাকে এলইডি টিভির সামনে রেখে দিলাম। এবার আমি সিনেমা দেখব ৮০ ইঞ্চি টিভির ফুল এইচডিতে। সেদিন রাত ৮টা পর্যন্ত অফিসের কাজে ডুবেছিলাম। তারপর ফ্রিজ থেকে একটা কোক বের করলাম, হাতে চিপস নিয়ে আরাম করে বসে পড়লাম সোফায়। সোফার জায়গাটা এমনভাবে সাজিয়েছিলাম যেন সিনেমা হলে বসে আছি। এরপর শুরু করলাম আমার প্রিয় ক্যাপ্টেন আমেরিকা। এটাই আমার শান্তির জগৎ। যারা সিনেমা ভালোবাসেন তারা বুঝবেন এর মর্ম। মনে হচ্ছিল স্বর্গে আছি। ঘর খালি, অফিসের টেনশন নেই, কোনো ঝামেলা নেই। একটার পর একটা সিনেমা চলছিল। ওই দিন প্রথম সিনেমা শেষ হতেই দ্বিতীয়টা শুরু করলাম, সেটা শেষ হতেই তৃতীয়টা। এভাবে সিনেমা দেখতে দেখতে রাত 3:30 বেজে গেল। তখনও খাওয়া হয়নি। ভাবলাম কিছু রান্না করি। কিচেনে গিয়ে একটা ডিম ভাজি করে ভাত বসিয়ে দিয়ে এলাম আর অপেক্ষা করতে লাগলাম। আবহাওয়া ছিল চমৎকার, ততটা গরম পড়েনি। আর যেহেতু অক্সিজেন এলাকাটা ক্রাউডেড, সো আমাদের বাড়ির আশেপাশে অনেকগুলো বাসায় ছিল, সবাই প্রায় থাকতো। করোনার জন্য মাঝে মাঝে 2 ঘন্টা পর পর কেউ বাইক নিয়ে চলে যেত, নয়তো রাইডার আসতো। আশেপাশে সেভাবে কাউকে দেখা যেত না। 8 ঘন্টা অপেক্ষার পর অবশেষে ভাত হয়ে গেল। ভাত নামিয়ে সিগারেট খাওয়ার জন্য নিচে নামলাম। বলে রাখা ভালো যে সিনেমার এই সেটআপটা ছিল আমার ছেলের রুমে, কারণ ওর কাছে সবচেয়ে লেটেস্ট সব গ্যাজেট ছিল। আর সম্পূর্ণ বাড়ির সবচেয়ে বড় এলইডি টিভি ওর রুমে ছিল। যাই হোক, আমি নিচে গিয়ে সিগারেট খাওয়া শেষ করে কিচেনে এসে প্লেটে খাবার ঢালতে লাগলাম। খাবার নিয়ে ওপরের দিকে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ মনে হলো কেউ যেন আমার সঙ্গে সঙ্গে হাঁটছে। ঘরে একেবারে নিস্তব্ধতা, আশেপাশে কোনো শব্দই নেই। এতটাই নীরবতা, ছোট্ট কোনো আওয়াজও স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি হাঁটা শুরু করতেই যেন সেই নীরবতা ভেঙে আওয়াজটা ফিরে এলো। মনে হচ্ছিল কেউ যেন নিঃশব্দে আমার পেছন পেছন আসছে। আমি থামতেই সঙ্গে সঙ্গে সেই আওয়াজও থেমে যায়। ভাবলাম হয়তো আমারই নিজের পায়ের শব্দ হবে। এরপর আমি আমার ছেলের রুমের দিকে পা বাড়াতেই আবার সেই পেছনের ছায়ার মতো আওয়াজ শোনা গেল। পরিবারের কেউ না থাকায় এই ঘরে আমার প্রথম রাত, তাই ভেতরে ভেতরে কেমন যেন একটা দোটানা চলছিল সবকিছু ঠিক আছে কিনা এটা নিয়ে। সত্যি কি আমার পেছনে কেউ আছে? কিছুক্ষণ ভেবে বুঝতে পারলাম যে আসলেই কানে কারো হাঁটার শব্দ পাচ্ছি, কিন্তু বারবার মনে হচ্ছিল বুটের শব্দ একটার পর একটা জোরে জোরে আসছে। আস্তে আস্তে ভয়ের অনুভূতিটা গ্রাস করলো আমাকে। হঠাৎ দৌড়ে পালাতে শুরু করলাম, কিন্তু অবাক করা বিষয়, দৌড়ানোর সঙ্গে সঙ্গে মনে হলো আমার পেছনে কেউ দৌড়াচ্ছে একই ছন্দে। তড়িঘড়ি করে দরজা খুলে খাবারটা পাশে রেখে ঘরে ঢুকতে গিয়ে আশেপাশে তাকালাম, কিন্তু কিছুই তো নেই। তবু আমার ভেতরে ভেতরে অদ্ভুত এক অনুভূতি থেকেই যাচ্ছিল। আসলে আমাদের বাড়িটা এখনো পুরোপুরি গোছানো হয়নি, অর্ধেকের বেশি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে। হয়তো বাড়ি খালি থাকার জন্যই একটু বেশি আওয়াজ হচ্ছে। আমার নিজের পায়ের শব্দকেই মনে হচ্ছে অন্য কারো পায়ের শব্দ। এত কিছু তোয়াক্কা না করে আমি সিনেমাটা চালিয়ে দিলাম। তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে আবার সেই একই রুটিন, নাস্তা, তারপর কম্পিউটারের সামনে অনলাইনে অফিসের কাজ। সকাল 8টা পর্যন্ত পেন্ডিং কাজ শেষ করলাম। প্রায় 9টার দিকে আবার সিনেমা চালিয়ে বসলাম। সিনেমা দেখতে দেখতে রাত গড়িয়ে 2:30 বাজে। তখন হঠাৎ ক্ষুধা লাগলো। আবার আগের দিনের মতো ডিম ভেজে ভাত বসিয়ে দিলাম। ভাত রান্না হতে কিছু সময় লাগছিল, তাই ছাদে গিয়ে সিগারেট ধরিয়ে চারপাশের পরিবেশটা উপভোগ করছিলাম। যে গন্ধটা আসছিল
আমি সোফায় হেলান দিয়েছিলাম। সকালে চোখ খুলতেই দেখি ভয় অনেকটাই কমে গেছে, এমনকি রাতে ঠিক কি হয়েছিল সেটা মনে পড়ছে না। তারপর রাতে অফিস থেকে একটু ফাঁকা সময় পেয়ে সিগারেট খেতে বাইরে গিয়েছিলাম। তখনই আগের রাতের ঘটনাগুলো আবার মাথায় আসতে শুরু করলো, আর ভয়ও আস্তে আস্তে ফিরে এলো। ভাবলাম এখনই একটা সিনেমা চালু করি, তাহলে এই ভাবনাগুলো নিজে থেকেই চলে যাবে আর মনটাও হালকা হয়ে যাবে। ঠিক সেটাই হলো। সিনেমায় এতটাই ডুবে গেলাম যে 3 ঘন্টা কেটে গেল। রাত বাজলো 12টা। ঠিক তখনই সিনেমা শেষ হলো, আর আমি ভাবলাম পরের সিনেমাটা শুরু করি। মনে হচ্ছিল ইলেকট্রিসিটি চলে গেছে। ইউপিএস বা জেনারেটর লাগাইনি, কারণ শুনেছিলাম এখানে প্রায়ই লোডশেডিং হয়। তখনই মনে পড়ল ব্রোকার কিছু একটা বলেছিল। মোবাইলটা হাতে নিয়ে ভাবলাম টর্চটা জ্বালাই, কিন্তু চার্জ নেই, তাই নিজে থেকেই বন্ধ হয়ে গেল। নিজেকে বুঝ দিলাম আরাম করে সোফায় বসে থাক, 10-15 মিনিটের মধ্যে ইলেকট্রিসিটি ঠিকই চলে আসবে। কিন্তু মাত্র 5 মিনিটও যায়নি, এমন সময় শুনলাম কেউ সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। একটার পর একটা সিঁড়ি পেরিয়ে ওপরের ফ্ল্যাটে এসে পৌঁছচ্ছে। ভাই, কল্পনাও করতে পারবেন না, হয়তো এখন কেউ ঠিক বুঝতেও পারবেন না যে আমার ঠিক কি অবস্থা গেছে। চারিদিক অন্ধকার, এমন অন্ধকার যে কোথাও এক ফোঁটা আলো নেই। পাশের বাড়িগুলো যেন অদৃশ্য, আর চারপাশে এমন নিস্তব্ধতা যেন মানুষের অস্তিত্ব নেই বললেই চলে। মনে হচ্ছিল কিছু একটা হয়ে গেলে যদি আমি চিৎকারও করি কেউ শুনতে আসবে না। সেই ভয়টা আস্তে আস্তে মাথায় চেপে বসেছিল। মনে হচ্ছিল কেউ একজন বাইরে থেকে এসে দরজার সামনে ঠিক দাঁড়িয়ে আছে, কারণ তখন পায়ের শব্দটা থেমে গেছে। পরের মুহূর্তে যেটা হলো সেটা আমার শরীর কাঁপিয়ে দিল, কারণ স্পষ্ট শুনতে পেলাম কোনো এক নারী দরজার কাছে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকছে। তারপর টুপটাপ শব্দ, আর সঙ্গে সঙ্গে কেউ দরজায় টোকা দিতে লাগলো। ভয়ে আমার হার্ট অ্যাটাক হচ্ছিল। পরে প্রায় অচেতন হয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই ইলেকট্রিসিটি চলে এলো। একটু সাহস ফিরে পেলাম। ভয়ে ভয়ে দরজাটা খুললাম, কিন্তু বাইরে কেউ নেই। বুঝলাম যা হওয়ার সেটা ঘরের মধ্যেই হয়েছে। সিগারেট হাতে নিয়ে ভাবলাম বাইরে গিয়ে একটু হাঁটি, তাহলে ভয়টা কিছুটা কমবে। সিগারেট নিয়ে সিঁড়ির দিকে গেলাম। পেছন পেছন যাচ্ছিলাম। দরজার কাছে গিয়ে বাইরের রাস্তায় বের হলাম। সারাটা রাত সিগারেট খেতে খেতে হাঁটলাম। ভোরের আলো ফুটতেই একটু সাহস ফিরে পেলাম, আর ফিরে এসে ঘুমিয়ে পড়লাম। দিন তখন দুপুর 12টা। কাল রাতের কথা ভেবে চোখে পানি চলে এসেছিল। বুঝতে পারছিলাম না কোথায় যাব আর কোথায় গিয়ে রাতে থাকব। সমস্যা ছিল বউয়ের সামনে তো সবসময় বড় বড় কথা বলি, যদিও ও মজা করে বলতো তুমি আমার সঙ্গে চলো, একা একা বাসায় ভয় লাগবে। কিন্তু প্রতিবারই আমি বাহাদুরি দেখিয়েছি, গল্প শুনিয়ে ওকে নিশ্চিত করেছি। ও চুপচাপ চলে গেছে। আর এখন বউকে সব বলতেই লজ্জা লাগছিল। এই দ্বিধাদ্বন্দ্বেই ভুগছিলাম। লজ্জা ছিল, আবার যদি শ্বশুর বাড়ি যেতাম সেটাও একটা সমস্যা। না জানি ওরা কি ভাবে। ওয়েদারটা গরম ছিল, ওখানে ভালোই গরম পড়েছিল। এরপর আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটল যেটার পর আমি আর কিছু ভাবিনি। রাতারাতি নিজের ঘরকে সিনেমার সেট বানিয়ে ফেললাম। আপনারা প্লিজ মন দিয়ে শুনুন। সেদিন রাত মোবাইলটা ফুল চার্জ দিয়ে রেখেছিলাম, যেন লোডশেডিং হলেও আমাকে অন্ধকারে ভুগতে না হয়। আগে ভাগে খাবার অর্ডার দিয়ে রেখেছিলাম যেন রাতে বের হতে না হয়। রাত 9টার মধ্যে একটা সিনেমাও চালিয়ে দিয়েছিলাম, কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছিল আজ বড় একটা কিছু ঘটবে। সিনেমা শুরু হতে আমি এমনভাবে সোফায় আটকে গেলাম যেন চারপাশের সবকিছুই একেবারে হারিয়ে গেল। হঠাৎ আমার এলইডি টিভি বন্ধ হয়ে গেল। তখন সিনেমাটা মাত্র 2 ঘন্টা পার করেছি, 1 ঘন্টা তখনও বাকি। আমি এলসিডির দিকে তাকিয়েছিলাম, ভাবছিলাম হঠাৎ কি হলো। তাকিয়ে থাকতে থাকতে নিজের প্রতিবিম্ব দেখতে পেলাম। আমি সোফায় বসে এলসিডি বন্ধ হওয়ার কারণ খুঁজছিলাম। ঠিক তখনই দেখলাম ওই প্রতিবিম্বে কেউ যেন আমার সোফার পেছনে আসছে। এরপর আমি সেই সোফায় এসে সোফার পেছনে দাঁড়িয়ে পড়লাম। তার উপস্থিতি টের পেয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সব কিছু দেখছিলাম, কিন্তু সাহস হচ্ছিল না পেছনে ঘুরে দেখার। এলসিডির দিকে তাকিয়ে ভাবছিলাম কে দাঁড়িয়ে আছে আমার পেছনে। সে একজন
মহিলা যাকে গেটের সামনে বসে থাকতে দেখেছিলাম, তিনি সোফার পেছনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিলেন। কয়েক সেকেন্ডের জন্য আমি যেন অচেতন হয়ে পড়েছিলাম। আর কোনো সংশয় থাকলো না, সে যেন আমার দিকে তাকিয়ে সতর্ক বার্তা দিচ্ছিল, এখান থেকে চলে যাও। আমি বাড়ি লক করে দিলাম। আর কিছু ভাবতে পারিনি, এক প্রকার পাগলের মতো দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। পথে ছিনতাইয়ের ভয় ছিল, তবু অনেক কষ্টে আমি বাস স্ট্যান্ডে চলে গেলাম। রাতে বাসে যখন বসলাম তখন অবসাদে আমার ঘুম চলে এলো। আমি স্বপ্নে দেখলাম যে সেই নারীর অবয়বের মুখে রক্ত। আমার ছেলেরা মেঝেতে নিথর হয়ে পড়ে আছে, ওদের গলা কাটা। আমার স্ত্রী, তার কোটরে চোখ নেই। নারী অবয়বটা আমার কাছে এসে আমার গলায় ধারালো ছুরির মতো নখ বসিয়ে দিল। বাঁচতে চাইলে চলে যাও, এটা আমাদের বাড়ি। ঘুম ভাঙতেই দেখলাম চলে এসেছি সিলেটে। সব কষ্টের পথ পেরিয়ে যখন সিলেটে পৌঁছালাম তখন মনে এক ধরনের স্বস্তি এলো। সকাল সকাল পরিচিত হুজুরকে কল দিয়ে সবকিছু জানালাম। উনি বললেন, শাহজাহান ভাই, এই বাড়িতে জিনের বাস আছে, এখানে থাকা ঠিক হবে না, জলদি চলে যান। আমি বাড়ির পুরাতন মালিককেও কল করলাম। উনি আমার কথা শুনে আমার কাছে ক্ষমা চাইলেন আর বললেন ওই বাড়িতে ওনার বড় মেয়ে নাকি সুইসাইড করেছিল। আমি পুরাতন মালিককে আর কিছু বললাম না। শত হলে বেচারার মেয়ে মারা গেছে। তিনি আরো বলেছিলেন ওনার বড় মেয়ে নাকি কালো জাদুর প্র্যাকটিস করত বাড়িতে। এরপর শ্বশুর বাড়ি গিয়ে বউকে সব খুলে বললাম। সে বলল, এই বাড়িটা দ্রুত বিক্রি করে দাও, এত খারাপ পরিস্থিতিতে বাচ্চাদের নিয়ে ওই বাড়িতে থাকা নিরাপদ না। ব্রোকার ছিল আমার বন্ধু, তাকে বললাম বাড়িটা বিক্রি করতে। সে আমার বাড়িটা জলদি বিক্রি করিয়ে দিল। আর এরপর কোভিডের পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই আমি নিউ মার্কেট এলাকায় একটা বাসা নিলাম। এবার আমার বাসার পূর্ব ইতিহাস সবকিছু ঘেটে খুঁটে তারপর বাসাটা কিনেছি। আল্লাহর রহমতে নতুন বাসায় আমাদের সাথে আর কোনো সমস্যা হয়নি। এই বলে শাহজাহান সাহেব ওনার ঘটনা শেষ করেন। ধন্যবাদ প্রিয় লিসেনার্স, মনোযোগ দিয়ে ঘটনাটি শোনার জন্য। হন্টেড হাউসের ঘটনা আমি আগে কখনো এভাবে শেয়ার করিনি। যদি ভালো না লাগে আমাকে ক্ষমা করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি এই বলে সাবিত আলম তার ঘটনা শেষ করেছেন। সাবিত আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার একটা ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আমরা এখন আমাদের আজকের দ্বিতীয় অডিও ক্লিপে যেতে চাই। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে আপনাদের। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন বলবো না?
আমি ইনশাআল্লাহ চেষ্টা করব দেওয়ার। যদি ভাই এটা সিলেক্টেড হই তাহলে আমি আমার আরেক খালু এবং ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা লোমহর্ষ ঘটনা বলবো। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা ভালো আছেন, ভালোর তলে আছেন। শুরুতেই বলেছিলাম আজকের ঘটনাগুলো এসেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। শুক্রবারে আপনারা শো শোনেন, অনেকে হয়তো এটাও জানেন যে বৃহস্পতিবারে আমাদের আরও একটি শো হয়, কিন্তু আপনারা নিশ্চয়ই এটা জানেন না যে এর বাইরেও আমরা কত কিছু নিয়ে আসি প্রতিদিন আপনাদের জন্য। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে এই চ্যানেলটি শেয়ার করুন। আগের ঘটনাতেও আমরা জানলাম তিনি Bhoot.com সম্পর্কে জানতেন না। আমরা এটা চাই না। চলুন সরাসরি ঘটনায় যাওয়া যাক। নদী শব্দটি শুনলেই কল্পনায় চলে আসে প্রকৃতি, মায়ের কোলে জাগ্রত একটি শিশুর কথা। কখনো অজস্র কান্নার স্রোতের ন্যায় বয়ে চলে, আবার কখনো শান্ত শিশুর মতো ভীষণ নিশ্চুপ। কিন্তু কখনো কি ভেবেছেন একটি মরা নদী যার কোনো স্রোত নেই, কোনো পানি নেই, সেটাই মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়? আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। এটা Bhoot.com-এ পাঠানো আমার প্রথম ঘটনা। ঘটনাটির সাথে সরাসরি যুক্ত থাকায় ঘটনাটি অনেক লম্বা। যেহেতু জীবনে প্রথম ঘটনা লিখতে বসেছি, তাই সাজিয়ে লিখতে পারবো কিনা জানি না। যতটুকু সম্ভব সাজিয়ে বলার চেষ্টা করব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকেই তাদের মূল্যবান সময় দিয়ে ঘটনাটি শুনতে এসেছেন, তাই আর দেরি না করে ঘটনায় যাব। আমি মোহাম্মদ আশিকুর রহমান অমিত বলছি কুষ্টিয়া জেলার অন্যতম সুন্দর ও ছোট্ট একটি গ্রাম বাঁশগ্রাম থেকে। আমি একজন ঘোস্ট ইনভেস্টিগেটর এবং আমাদের প্রায় 13 জনের একটি টিম আছে। আমাদের একজন ওস্তাদ আছে। আমরা প্রায়ই প্যারানর্মাল জায়গায় সন্ধান করি এবং সেখানে গিয়ে ভৌতিক কোনো বিষয় আছে কিনা এগুলো নিয়ে ইনভেস্টিগেশন করি। জীবনে এই ছোট্ট বয়সে আমি অনেক কিছু দেখেছি যা হয়তো কেউ দেখতে চাইবে না। আমাদের গ্রামটি এই ডাকুয়া নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে। ডাকুয়া নদীটি কুষ্টিয়ার গড়াই নদীর একটি ছোট্ট শাখা এবং নদীটা প্রায় এতটাই মৃত যে বর্ষাকাল আসলেও কোমরের বেশি পানি ওঠে না। গ্রীষ্মের গরমে নদীটা শুকিয়ে কাঠ হয়ে যায় এবং আমরা সহ অনেকেই সেখানে পিচ কেটে ক্রিকেট খেলি। নদীর পাড়ে রাস্তা এবং রাস্তার পাশেই আমাদের গ্রাম এবং নদীর ওপারে হিন্দু সম্প্রদায়ের একটি গোষ্ঠী ও তাদের পুরনো শ্মশান ঘাট। ঘটনার সূত্রপাত হয় 2024 সালের জুলাই মাসে। আমাদের গ্রামের একজন অটো চালক, তার নাম রহিম, তার একটি ছেলে ছিল, তার নাম রতন। বয়স আনুমানিক 7 থেকে 8 বছরের মতো হবে। একদিন বিকেলে ছেলেটি তার একটি ফুটবল নিয়ে খেলতে বের হয়। বাড়ির পাশে একটা খোলা জায়গায় যায় সে, যেখান থেকে নদীটা অনেকটাই দূরে। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসলেও ফিরে আসে না রতন। বাড়িতে না আসায় রতনের মা খুঁজতে বের হন তাকে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে রাত আরো গভীর হয়ে যায়। নদীতে তখন কোমর পানি। কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রামের লোকজন একত্রিত হয়ে খোঁজ করতে শুরু করে রতনের, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না তাকে। এমনকি নদীতেও খোঁজ নিয়ে কিছুই পাওয়া যায় না। কিন্তু এই যে এত কিছু করা হলো,
তার যে চিহ্ন মাত্র নেই এটা মেনে নেওয়া কঠিন। কোনোভাবে রহিম ভাই এবং তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে আমরা সবাই খোঁজ বন্ধ করি। সকালে আলো ফুটতেই আমরা আবার বের হই। কেউ কেউ মাইক ভাড়া করে ছুটে যায় আশেপাশের গ্রামগুলোতে। কোথাও নেই রতন। এভাবে কেটে যায় আরও একদিন। পরের দিন সকালে রতনের চাচি বাজারে যাচ্ছিলেন কিছু কেনাকাটা করার জন্য। বলে রাখি, আমাদের এদিকে অটো ভ্যান চলাচল করে সব সময়। তো উনি যখন ভ্যানে উঠে বসেন তখন ওনার চোখ যায় নদীর মাঝে রতনের লাল ফুটবলের ওপর। তখন উনি চিৎকার করে খবর দেয় পুরো গ্রামবাসীকে। সবাই সেখানে যায় এবং নদীতে নেমে খুঁজতে থাকে রতনকে। কোথাও নেই রতন। এমনকি পানি এতটাই স্বচ্ছ যে পানিতে মাথা ডোবালেও নিচের মাটি সহ সবকিছু স্পষ্ট দেখতে পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে এবং পুলিশকে। খোঁজ চলতে থাকে পানিতে, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই। এভাবে খোঁজ চলতে থাকায় প্রায় 2 দিন কেটে যায়, কিন্তু পাওয়া যায় না তাকে। 2 দিন পর আবার ছোট মামা নদীতে নামেন গরু গোসল করানোর জন্য। কিন্তু হাঁটু পানিতে নেমেই গরুটি হঠাৎ কেমন যেন ডেকে ওঠে পানির দিকে তাকিয়ে এবং ছুটে চলে যায়। মামা গরুটিকে ধরতে চেষ্টা করলেও গরুটি দৌড় দিয়ে বাড়িতে চলে আসে। শরীরে কাদা হয়ে যাওয়ায় মামা আবারও নদীতে যায় এবং পানিতে ডুব দিতেই কিছু একটা দেখে উনি পাড়ে উঠেই চিৎকার করে বেহুঁশ হয়ে যান। তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন ভ্যান চালক ওনাকে দেখে এবং নিচে এসে ওনাকে হুঁশে ফেরায়। এরপর মামা ওনাকে বলেন নিচে উনি কাউকে বিভৎস অবস্থায় দেখেছেন। তখন ভ্যান চালক আশেপাশের লোকজনকে খবর দেয় এবং সবাই এসে একটা লাশ উদ্ধার করে। লাশটা আর কারো নয়, রতনের। রতনকে এতটা বিভৎস অবস্থায় পাওয়া যায় যে তাকে যদি দুর্বল হৃদয়ের কোনো মানুষ দেখে সে সহ্য করতে পারবে না। লাশের বিবরণটা ছিল ওর হাত 2টা আকাশের দিকে, যেমনটা মানুষ আত্মসমর্পণ করলে করে, এবং চোখ 2টা বের হয়ে গেছে, সাথে ওর জিহ্বা অস্বাভাবিকভাবে বাইরে এসে পড়েছে। তারপর গ্রামের সবাই লাশটা ধরে নিয়ে আসে এবং দাফন কাজ সম্পন্ন করা হয়। কেটে যায় 1 মাস। নদীতে তখন পানি নেমে গেছে অনেকটা। একদিন আমাদের গ্রামের এক মেয়ে শান্তা একটি গামলায় করে কিছু কাপড় নিয়ে নদীতে যায় কাপড় ধুতে, কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও সে আর ফিরে আসে না। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে এভাবে অনেক সময় পার হয়ে গেলেও বাড়িতে না আসায় শান্তার মা নদীতে যায় ওকে ডেকে নিয়ে আসতে। কিন্তু নদীর পাড়ে বসে আছে শুধু ওর গামলা ভর্তি জামা কাপড় আর জুতো, এবং পায়ের ছাপ স্পষ্ট বলে দেয় ও নদীতে নেমেছে কিন্তু আর উঠে আসেনি। ব্যাপারটা অল্প সময়ের মধ্যেই জানাজানি হলে সবাই নদীতে নামি আমরা, এবং টানা 4 দিন খোঁজ করার পরও আমরা ব্যর্থ হয়ে ফিরে আসি। সবার মাথায় তখন একটাই প্রশ্ন, এই হাঁটু পানিতে মেয়েটা যাবে কোথায়? মেয়ে হারানোর শোকে পাগলের মতো হয়ে যায় ওর বাবা মা, কিন্তু পাওয়া যায় না তাকে। চলে যায় আরও 5 মাস। বৃষ্টির মৌসুম চলে গেলে নদীর পানি নামতে শুরু করে এবং নদীর পানি শুকিয়ে ওপরের মাটি শক্ত হয়ে যায়। আমরা পিচ কাটার জন্য সবাই মিলে কোদাল ও কাস্তে নিয়ে চলে যাই সেখানে। আমরা প্রায় 20-25 জনের একটি টিম জঞ্জাল সাফ করে নিচে কাটার জন্য নদীর মাঝখানে একটা জায়গা নির্মাণ করি। পিচ কাটা শুরু করি। প্রথমে আমরা সিদ্ধান্ত নেই যে মাটি ওপর থেকে সরিয়ে সমান করে দিলেই হবে। আমাদের দলের একটা ছেলে রকি কোদাল হাতে নিয়ে পিচের কাজ শুরু করে এবং বাকিরা সবাই মাটি সরানোর কাজ করতে থাকে। যখন আমরা পিচের অর্ধেকটা সম্পন্ন করে ফেলেছি তখন রকি আমাদের সবাইকে ডাক দেয় এবং আমাদের রক্তের মতো কিছু একটা দেখায়। শক্ত মাটি, সেখান থেকে রক্ত বের হয়ে আসছে। ওই জায়গায় কেমন নরম তুলতুলে হয়ে আছে। তারপর ওপরের মাটি সরাতেই আমরা ওইখানে একটা পা আবিষ্কার করি। পরে আমরা পুলিশকে ফোন করলে সেখানে পুলিশ আসে এবং লাশ সংগ্রহ করে। তবে আশ্চর্যের বিষয় হলো এই লাশটাও আর কারো নয়, সেই শান্তার। আজ থেকে 5 বছর আগে এই নদীতে যে হারিয়ে গিয়েছিল। তবে ভয়ের ব্যাপার হলো এই যে ওর শরীরের মাংস একটুও পচেনি এবং পুরো শরীরে
টিউমারের মতো পানি দিয়ে ফোসকা পড়ে গেছে, আর ওকে এমনভাবে পুঁতে রাখা হয়েছিল যেন কেউ ওর চুল ধরে মাটির নিচে নিয়ে গিয়েছিল। লাশের বিবরণ ওই রতনের মতো দুইটা হাত আকাশের দিকে, আর চোখ ও জিহ্বা বের হয়ে এসেছে অস্বাভাবিকভাবে। পুলিশ লাশটাকে নিয়ে চলে যায় এবং যাবতীয় কার্যকলাপ শেষ করে জানাজা পড়িয়ে লাশটিকে দাফন দেয়া হয়। শীত চলে যায়, আবার নদীতে পানি আসে বর্ষার সময়। এবার পানির পরিমাণ একটু কম, তবে গ্রামের লোকজন বুদ্ধি করে একটা জায়গায় গর্ত করেছে, সেখানে পাট ডুবিয়ে রাখা যায়। একদিন আমাদের নদীর ওপারে হিন্দু সম্প্রদায়ের একটা ছেলে তার সাথে নদীতে নামেন পাট ডুবিয়ে রাখার জন্য। তারা তাদের কাজটি সম্পূর্ণ করেন, কিন্তু নদী থেকে আর বাড়ি ফিরে যেতে পারেন না। তবে এবার তাড়াতাড়ি তাদের লাশ পাওয়া যায় ওই পাট গাছের গাদার ভেতরে, সেখানেই তাদেরকে ডুবিয়ে রাখা হয়েছিল। তখন হাত দুইটা উপরে আকাশের দিকে এবং চোখ ও জিহ্বা বের হয়ে এসেছে। মাত্র কয়েক ঘন্টায় লাশের মুখটা এত বিভৎস হয়ে গিয়েছিল যে আমরা যখন লাশ দুইটা দেখি আমাদের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। পুলিশ এবারেও তদন্ত চালায়, কিন্তু কিছু পায় না। তবে এইবার আমাদের টিমের সবাই মিলে একটা আলোচনা করি এবং রহস্য উদ্ঘাটনের জন্য প্ল্যান করি। একটা কথা বলে রাখি, আজ থেকে 9 বছর আগে আমাদের একজন হুজুরের সাথে দেখা হয়েছিল। রাজশাহী থেকে তিনি এসেছিলেন। উনি রাস্তায় অচেতন হয়ে পড়েছিলেন। আমরা ওনাকে নিয়ে স্থানীয় একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করে দিই, ওনার চিকিৎসা করাই এবং সুস্থ হওয়ার পর উনি আমাদের সবাইকে একটি করে কালো রঙের পাথর দেন, যেটা আমরা সবাই আংটির মধ্যে সেট করে ব্যবহার করতাম। আলোচনা শেষ করি, আমরা সিদ্ধান্ত নেই আজকে রাতে আমরা নদীতে ওই শ্মশান ঘাটে যাব এবং 3 জন করে টিম বানিয়ে দেখব আসলে এখানে কি ঘটছে। যেই ভাবা সেই কাজ। আমরা রাতে 10টার সময় আমাদের স্পেশাল টর্চ ও ক্যামেরা সহ যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ জিনিসপত্র লুকিয়ে শ্মশানে নিয়ে যাই। বলে রাখি, শ্মশানটা খুবই পুরনো এবং এই শ্মশানের পাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে বিশাল এক বটগাছ। ওই বটগাছের দিকে তাকালে মনে হয় যেন পুরো একটি গ্রামের ছায়া দেওয়ার জন্যই সে দাঁড়িয়ে আছে ওভাবে। যাই হোক, আমার টিম মেম্বারদের বুঝিয়ে আমরা 4টা দলে ভাগ হয়ে যাই এবং আলাদা আলাদা জায়গায় ক্যামেরা অন করে টর্চ হাতে বসে থাকি। আর চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। শুধু বাজারের দোকানে লাইট জ্বালানো হয়েছে। রাত 2:15 হঠাৎ করে বাজারের সব আলো বন্ধ হয়ে গেল। বুঝতে পারি বিদ্যুৎ চলে গেছে। এবার চারিদিকে অন্ধকার এসে আমাদের ঘিরে ফেলে। হঠাৎ আমার দল তবে ওটা অনেক দূরে এবং আমাদের কাছে আসতেও অনেক সময় লেগে যাবে। আমরা এবার সবাইকে মেসেজ দিয়ে বলি একসাথে হওয়ার জন্য, সবাই, এবং একসাথে হলে আমরা সবাই এক দৃষ্টিতে ক্যামেরা অন করে ওই আলোটার দিকে তাকিয়ে থাকি। আলোটা আস্তে আস্তে স্পষ্ট হতে থাকে এবং মনে হচ্ছে একটা ছোট নৌকায় একজন বসে আছে যার শরীর থেকে এমন আলো বের হচ্ছে। আমরা ভাবি, আচ্ছা, নদীতে পানির ব্যবস্থা আর যে পরিমাণ কচুরি পানা আছে, নদীর উপর থেকে আপনা আপনি নৌকাটা আসছে কিভাবে? কিছুক্ষণ পর ওই আলোটা আমাদের আরো কাছে চলে আসে। আমরা দেখি, যা দেখি পৃথিবীর কেউ যেন সেই দৃশ্য না দেখে। একটা সাদা অবয়ব যার হাতে একটি মাথা, যেটা সে 2 হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছে। আমাদের সামনে অনেক কালো একটা অবয়ব, যা অন্ধকারের চেয়েও ভয়ঙ্কর। ওই সাদা অবয়বটির আলো ছায়ায় তাদের উপস্থিতি স্পষ্ট বোঝা যাচ্ছিল। যখন এভাবে তারা শ্মশানে এসে পৌঁছালো, এক এক করে প্রত্যেকটি কালো অবয়ব মিলিয়ে গেল। হ্যাঁ, আলোর সাথে আমরা দেখেছিলাম কালো অবয়ব, কিন্তু ওই সাদা অবয়বটা সেভাবেই দাঁড়িয়ে রইল। হঠাৎ আমাদের টিমের একজন ফিসফিস করে বলল, ভাই, এটার তো কোনো ভিডিও রেকর্ড হচ্ছে না। তখন আমি ক্যামেরার দিকে তাকালাম, আসলেই কিছুই দেখা যাচ্ছে না। ঠিক কি দেখেছি
ঠিক দেখেছি নাকি আমার মস্তিষ্ক কোনো বিকৃত করেছে আমি বুঝতে পারছি না। কিছুক্ষণ পর হঠাৎ মনে হলো নদীতে প্রবল বেগে স্রোত হচ্ছে এবং প্রচুর পানি নদীতে, কারণ স্রোতের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আমরা সবাই তখন বুঝতে পারলাম আজকে হয়তো আমাদের সাথেও খারাপ কিছু ঘটতে চলেছে। হঠাৎ করে একটা তীব্র গোঙানির আওয়াজ কানে এলো। আওয়াজটা এতই তীব্র ছিল যে আমাদের কানের পর্দা ছিঁড়ে যাবার অতিক্রম। আমরা কান চেপে অবয়বটির দিকে তাকাতেই দেখি মহিলার একটা মাথা এবং মাথাটি থেকে জিভ বের হয়ে এসেছে। তারপর সেই মাথাটাকে পানিতে ফেলে দিয়ে তারা আবার চিৎকার করে, গোঙাতে থাকে। আমি তখন বুঝতে পারলাম কালকে হয়তো এই নদীতে একটা লাশ পাওয়া যাবে যেটার মাথা থাকবে না। তবে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আজ যাই হয়ে যাক এর শেষ দেখে ছাড়ব। আমাদের যিনি ওস্তাদ তিনি আমাদেরকে একটা আমল শিখিয়ে দিয়েছিলেন এবং এই যে আমল, সেই আমলটি 13 বারের মতো পড়তে হয়। অবয়বটি আমাদের কাছে আসতে লাগলো আর আমরা বিকট পচা গন্ধ অনুভব করতে শুরু করলাম। আমরা হুজুরের কথা মতো আমল করতে শুরু করলাম। অবয়বটি যত আমাদের কাছে আসতে লাগলো ততই বিকট একটা পচা গন্ধ পাচ্ছিলাম। তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আমাদের আমল চালিয়ে যাই এবং একটি স্বচ্ছ কাঁচের বোতল খুলে ওই বোতলে ফু দেই। মুহূর্তেই স্বচ্ছ বোতলটি কালো ধোঁয়ায় ভরে যায় এবং আল্লাহর নাম নিয়ে আমাদের ওস্তাদের কাছে চলে গেলাম আমরা। ওস্তাদ আমাদের দেখে বললেন, কিরে শয়তানটাকে ভেতরে নিয়ে আয়। ভেতরে যেতেই ওস্তাদ ওই বোতলটা নিয়ে একটি লাল কাপড়ে মুড়ে আমাদের গ্রামের একটি কূপের মধ্যে ফেলে দিয়ে আসতে বলে। আলহামদুলিল্লাহ এখন আর নদীতে কোনো সমস্যা নেই। তবে এখন আর নদীতে কেউ নামে না। নদীটার অস্তিত্ব বিশাল হলেও মন থেকে উঠে গেছে এই গ্রামবাসীর। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন আর দোয়া করবেন আমার জন্য। হয়তো ব্যস্ত সময়ে লিখতে গেলাম কিন্তু ঠিক মতো লিখতে পারলাম না। আপনি চমৎকার লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং যারা আপনার মতো লিখতে চান তাদের প্রতি আমার অনুরোধ, আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন, russell.booth.com@gmail.com। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Booth.com. The fear returns with Russell. আপনাদের সবাইকে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অনেকে এই অডিও ক্লিপ পছন্দ করেন না, কিন্তু আপনারা দেখেছেন যে আমরা অডিও ক্লিপে এক ধরনের পরিবর্তন নিয়ে এসেছি এবং যাদের ঘটনা আমরা সিলেক্ট করছি তাদের ঘটনা আপনাদের পছন্দ হওয়ারই কথা। তো এরপরে যদি কোনো একদমই কোনো কমপ্লেইন থাকে আমাদের জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং
পরবর্তীতে কথা বললে উনি বলেন যে উনি ওনার এক বন্ধুর সাথে এই বিষয়ে কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে এটা বাড়ি বান দেওয়ার একটা মানে কালো জাদু ছিল। যারা এই বাসায় আগে থাকতেন তাদের পরিবারের কোনো সদস্য বা আত্মীয় স্বজন কেউ এরকম আছে যারা বাড়ি বান দিয়েছিলেন, কিন্তু কেন বান দিয়েছিলেন কেউ জানে না। হয়তোবা আত্মীয় স্বজন এরকম কাজ করে থাকতে পারে, ওরা হয়তোবা ভেবেছিলেন যে এই বাসাটা ওই বাড়ি মানে ভাড়াটিয়াদেরই ছিল, এরকম একটা অ্যাজাম্পশন থেকে বানটা মেরেছে। বাট এর আগে কি হয়েছিল বা কি হচ্ছিল সেই সম্পর্কে আসলে ওনাদের কোনো আইডিয়া নাই। তো এটাই ছিল মারিয়াম আপুর জীবনের ছোটবেলার কাহিনী। আমি আসলে জানি না আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ধন্যবাদ, আর যদি ভালো না লাগে তাহলে আমি করজোরে ক্ষমা প্রার্থী। আবারও আসবো নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভূত.com-এর সাথে থাকবেন। আমি মোহাম্মদ সাবিত আলম বিদায় নিচ্ছি ময়মনসিংহ বিভাগ থেকে। আসসালামু আলাইকুম। Bhoot.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছে।
থাকুক। কাকার ঘরে চারপাশে তাবিজ বাঁধা হলো, মন্ত্র পড়া পানি ছিটানো হলো। এসে ফিঙ্গার দিয়ে দরজা খুলে তারপর বের হয়ে এলাম। সত্যি এই ভয়টা রায়হানের গল্পের সবচেয়ে বড় স্বপ্ন। সেটা গ্রামের আতঙ্কটা আমার মতো একজন শহরের মানুষের মধ্যে সঞ্চারিত করতে পেরেছিল। আর এটাই সবচেয়ে বড় সত্য, ভয় স্থান কাল পাত্র মানে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।